দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। আর শুরুতে শিরোনামগুলো জানাবো। পরিশোধের বদলে ব্যাংক ঋণ বাড়ছে সরকারের, রাজস্ব আদায়ে ভাটা, ব্যাপক হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ, একনেক সভায় পর্যালোচনা করা হচ্ছে 796 কোটি টাকার প্রকল্প। ঘূর্ণিঝড়ের ধকল কাটিয়ে উঠছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বহির্নোঙর থেকে এখনও 19টি জাহাজ জেটিতে ফেরেনি, চলছে পণ্য ওঠানামার কার্যক্রম। শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ব্যাংক ঋণে উল্টো পথে সরকার, পরিশোধের বদলে ঋণ গ্রহণের পরিমাণ বাড়ছে এবং গেল রোববার পর্যন্ত ব্যাংকিং খাত থেকে ঋণ প্রায় 51,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায় আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের। এর ফলে বাজেট ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। আশানুরূপ রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর। 9 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 22,000 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকেও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না সরকার। 8 মাসে উল্টো পরিশোধ করতে হয়েছে 8,500 কোটি টাকার বেশি। খরচ বেড়েছে বিদেশি ঋণ পরিশোধেও। তাই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের। অর্থবছরের প্রথম দিকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি, তবে শেষ দিকে বেড়েছে নিট ঋণের পরিমাণ। গেল রোববার পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে প্রায় 51,000 কোটি টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এটার ফলে আমাদের ঋণ নির্ভরতা এবং ঋণ পরিষেবার যে দায়ভার, সেটাও কিন্তু বাড়ছে এবং সরকারের রেভিনিউর একটা ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে। বিনিয়োগের যে চাহিদা, সেটা যদি আবার বাড়া শুরু করে, তখন কিন্তু এটা ব্যক্তিখাতের ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেটা মনে রাখতে হবে। ব্যাংকিং সেক্টরের ঋণটা তো সীমাবদ্ধ, তাই না? জনগণের ডিপোজিটের টাকাই তো ব্যাংকিং সেক্টরের সোর্স অফ মানে বড় বা লেন্ডিং। তখন এইটার মধ্যে যদি সরকার হাত বসায়, তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের আপনার শেয়ার কমে গেল। এটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট। তো সরকার বেশি বেশি যদি ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেয়, তাহলে ডেফিনেটলি ক্রাউডিং আউট ইফেক্ট হয়। তার মানে প্রাইভেট সেক্টরের জন্য তখন পরিমাণটা কমে যায়। ব্যাংকাররা বলছেন, কিছু ব্যাংকে তারল্য সংকট থাকলেও তা পুরো ব্যাংকিং খাতের চিত্র নয়। বেসরকারি খাতে খুব একটা চাহিদা না থাকায় সরকারি ঋণের কারণে এখনই সংকটের কোনো আশঙ্কা নেই। তবে চাহিদা বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে তারল্যের উপর। আগে ক্রাউডিং আউট ইফেক্টটা বুঝতেন, গভর্নমেন্ট নিলে আমাদের স্পেসটা কমে যেত। এখন কিন্তু যেটা হলো, প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু খুব একটা ক্রেডিট ডিমান্ড কিন্তু জেনারেট হচ্ছে না। এটাও কিন্তু সত্যি কথা। বিকজ ওভারঅল ডলারের ক্রাইসিস, কেন আমরা ইম্পোর্ট কোনোভাবে করতে পারছি না। আর ইম্পোর্ট কমলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউর উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট আসে। ইম্পোর্ট নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু শুধু করলে যে এটা একমাত্র মেকানিজম, যে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টও আছে। গভর্নমেন্ট যেভাবে ধরেন টাকা বড় করছে, গভর্নমেন্টের বরিংটা হ্যাজ টু বি অলসো রিডিউসড। এখন ধরেন আমার যে মুহূর্তে প্রাইভেট সেক্টরের যদি প্রেশার আসে অন দ্য মার্কেট, তাহলে কিন্তু এবং গভর্নমেন্ট যদি এই লেভেলে বড় করতে থাকে, তাহলে কিন্তু একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে। কিন্তু তখন ডেফিনেট ডিপোজিট আরও বাড়তে পারে। ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন করতে চায় সরকার, আর সেজন্য একটি প্রকল্প প্রস্তাব করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে খরচ হবে 796 কোটি টাকা। এই সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। অর্থ মিলবে মূলত বিশ্বব্যাংকের ঋণ ও অনুদান হিসেবে এবং সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। পরিকল্পনা কমিশন জানিয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে কক্সবাজারে শ্রমের প্রতিযোগিতা বেড়েছে। সমান সুযোগ না থাকায় অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, আর তাই সংশ্লিষ্ট এলাকায় কাজের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে এই প্রকল্প নেওয়া হয়েছে। সাধারণ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এসব ঋণের বিষয়ে সমঝোতা করলেও রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের এই অর্থ আসছে বিশেষ ব্যবস্থা পায়।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় অর্ধেক টাওয়ারই বন্ধ আছে। 48% টাওয়ারের পরিষেবা বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি। এর ফলে লাখ লাখ মানুষ এই মুহূর্তে ভয়েস কল ও মোবাইল ইন্টারনেট থেকে বঞ্চিত আছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে শুরু করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিদ্যুৎ সরবরাহকারীদের। এর ফলে সোমবার বিকেল 4টা নাগাদ 64 জেলার 45,610টি টেলিকম টাওয়ারের মধ্যে 22,218টি টাওয়ারের সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ জানিয়েছে টাওয়ার স্টেশনগুলোতে 6 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সক্ষমতা ফুরিয়ে গেছে। টাওয়ার অপারেটররা পোর্টেবল জেনারেটর দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কাজও কঠিন হয়ে পড়ে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব, অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, অস্বাভাবিক জোয়ারের কারণে কর্ণফুলী নদী ও সাগর উত্তাল। এজন্য এখনও চট্টগ্রাম বন্দর জেটিতে আনা যায়নি বহির্নোঙরে পাঠিয়ে দেয় 19টি জাহাজ। তবে বন্দর থেকে কন্টেইনার ও পচনশীল পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় জেটির বাণিজ্যিক জাহাজগুলো, এবং নদী ও সাগর উত্তাল থাকায় বন্দর চ্যানেল চরম ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছে। এমনকি প্রচণ্ড ঢেউসহ বৈরী আবহাওয়ার কারণে পাইলটরা বাণিজ্যিক জাহাজেও ওঠেননি। তবে ইতোমধ্যেই জাহাজগুলো আনতে কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। দুপুর 1টার পর থেকেই বহির্নোঙরে অপেক্ষমান জাহাজগুলো একে একে জেটিতে আনার শিডিউল রয়েছে, এবং সংশ্লিষ্টরা জানালেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 2 দিন ধরেই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ থাকায় দেশে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় এই রিমালের কারণে সমুদ্র বন্দর ও কৃষিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমাদের সহকর্মীরা জানাবেন। আমরা শুরুতে যাব চট্টগ্রামে। আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। একটু জানাবেন এই কখন নাগাদ বহির্নোঙর ও গভীর সমুদ্র বন্দর থেকে জাহাজগুলো ফিরিয়ে আনা হতে পারে, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে পুরো বন্দরের যে কার্যক্রম সেটি আসলে কখন নাগাদ স্বাভাবিক হবে? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব, পাশাপাশি যে জোয়ার এবং যে উজানের পানি, সেগুলো কিন্তু পুরো সমুদ্র এবং বন্দরের কার্যক্রমকে কিন্তু একেবারেই অস্থিতিশীল করে ফেলেছে। আমি বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত যে সকল জাহাজগুলো কিন্তু সেগুলো এখনও বহির্নোঙরে আছে, পাশাপাশি কর্ণফুলীর উজানে যে সকল লাইটার জাহাজ পাঠানো হয়েছিল সেগুলো কিন্তু এখনও সেখানেই আছে। তবে একটা স্বস্তির বিষয় যে বন্দরের অভ্যন্তরীণ যে কন্টেনারগুলো আছে এবং পচনশীল পণ্য আছে সেগুলো খালাস শুরু হয়েছে। তাছাড়া কিন্তু একেবারে জেটিগুলো জাহাজ শূন্য হয়ে পড়েছে। আর এছাড়া আবহাওয়া অধিদপ্তর 9 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলার পরই চট্টগ্রাম বন্দরের নিজস্ব অ্যালার্ট যেটা 4 দিয়েছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া যে জাহাজগুলো সেগুলো কিন্তু বাণিজ্যিক জাহাজ। আর যদিও নদী ও সাগর উত্তাল ছিল, যার কারণে বন্দর চ্যানেল চরম ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়েছে, ফলে জাহাজগুলো জেটিতে আনা যায়নি। এমনকি প্রচণ্ড ঢেউসহ বৈরী আবহাওয়ার কারণে পাইলটরা বাণিজ্যিক জাহাজেই উঠতে পারেনি। তবে ইতিমধ্যে জাহাজগুলো আনতে কার্যক্রম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আমি বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন আগামী 2 ঘন্টার মধ্যে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2 ঘন্টার মধ্যে যে সকল বাণিজ্যিক জাহাজগুলো আছে বহির্নোঙরে সেগুলোতে জাহাজের পাইলটরা টাগবোট যোগে জাহাজে যাবেন এবং তারপর সেখান থেকে জাহাজগুলো জেটিতে নিয়ে আসবেন, এমনটা জানিয়েছেন। আর পাশাপাশি যে সকল জাহাজ শাহ আমানত সেতুর উজানে মানে কর্ণফুলী নদীর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেগুলো বন্দর জেটিতে আনা শুরু হবে, এবং এই কার্যক্রমটা কিন্তু তাদের আর 2 ঘন্টা পর মানে ঠিক 2টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার বন্দরের জিসিবি, সিসিটি, সিএনসি সহ যে সকল জেটিতে 19টি জাহাজ ছিল সেগুলো কিন্তু ঘূর্ণিঝড় রিমালের সেই জাহাজগুলো এখন পর্যন্ত আনা হয়নি। সব মিলিয়ে বন্দরের অভ্যন্তরীণ পণ্য খালাস এবং পণ্য ওঠানামা যে সকল কার্যক্রম সেগুলো চলছে, কিন্তু জাহাজ জেটিতে নেই, জাহাজ শূন্য জেটি, ফলে বন্দর অনেকটা এখন কিন্তু
কাজ শূন্য বা যে কার্যক্রম বৃষ্টি পড়ছে মুষলধারায়, আমরা দেখছিলাম যেমনটি বজ্রপাতের শব্দ শুনতে পেলাম। সাবধানে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। বরগুনায় যাচ্ছি, আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন অপেক্ষা করছেন। ইমন, এই ঘূর্ণিঝড়ের প্রভাব তো আসলে পড়েছেই, স্থানীয় কৃষিতে কেমন প্রভাব পড়েছে সেটি জানাবেন। মাছের ঘেরে ক্ষয়ক্ষতি কেমন দেখলেন? বৃষ্টি মূলত ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব বরগুনায়, সেই ব্যাপক তাণ্ডব চালিয়েছে কিন্তু এই বরগুনার উপকূলে। মূলত আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি যে ধারণা পেয়েছি, কৃষিতে প্রায় 6,000 হেক্টর জমির কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে এবং 4,500 হেক্টর জমির যে মৎস্য ঘের ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এখনও কিন্তু নিরুপমের কাজ চলছে যে কি পরিমাণ আসলে কৃষিতে এবং এই যে মৎস্য ঘেরে ক্ষতি হয়েছে, এবং অনেকে যারা গবাদি পশু মুরগির ফার্ম বা হাঁসের ফার্ম করেছে তাতেও কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। আমি এখানে স্থানীয় কয়েকজন খামারির সাথে কথা বলেছি, তারা কিন্তু সেটি জানিয়েছেন। এবং এই এলাকা কিন্তু মূলত টোটাল বরগুনা, বিষখালী এবং পায়রা 3টি নদী কিন্তু রয়েছে বরগুনা জেলা, এবং মানুষ রক্ষার যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের কিন্তু প্রায় 18টি ছোট বড় 18টি পয়েন্ট থেকে কিন্তু বেড়িবাঁধ ছুটে গেছে এবং সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানকার বলতে গেলে মানুষ এক প্রকার দুর্বিষহ জীবনযাপনের মধ্যে আছে, কারণ প্রায় 3,500 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং 13,000-এর অধিক ঘরবাড়ি কিন্তু আংশিক বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এক প্রকার লন্ডভন্ড এই উপকূলীয় এলাকা। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কাঁচামরিচের আমদানি বাড়ছে, যদিও রাজধানীর বাজারে তেমন প্রভাব পড়েনি। আমরা এ পর্যায়ে আমদানি পরিস্থিতি সম্পর্কে জানবো। হিলি বন্দরে যাচ্ছি, আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির অপেক্ষা করছেন। কবির, আজ কি পরিমাণে কাঁচামরিচের চালান এসেছে একটু জানাবেন আমাদের। বৃষ্টি এখন পর্যন্ত কাঁচামরিচের কোনো চালান বন্দরে প্রবেশ করেনি, তবে তা গেটে এই মুহূর্তে কাঁচামরিচের ট্রাক গেটে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে হয়তো বন্দরে প্রবেশ করবে। আর আরেকটি বিষয়, যে গতকালকের কথা যদি বলি, গতকালকে 8টি ট্রাকে প্রায় 840 মেট্রিক টন কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগের দিন 4টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এমনিভাবে প্রতিদিন কিন্তু কাঁচামরিচের আমদানির পরিমাণটা বাড়ছে। আমি আজকে আমদানিকারকদের সাথে কথা বলেছি, আমদানিকারকরা যেটি জানিয়েছে যে আজকেও বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ হিলি বন্দরে প্রবেশ করবে। আর তারা বলছে যে গতকালকে যে কাঁচামরিচগুলো বন্দরে প্রবেশ করেছে সেই কাঁচামরিচগুলো বিক্রি হয়েছে 105 টাকা কেজি দরে পাইকারিতে হিলি স্থল বন্দরে। তবে আর একটি বিষয় সেটি হচ্ছে যে কাঁচামরিচ কিন্তু আমদানির পরে আমাদের হিলিতে আমরা দেখেছি কাঁচামরিচের দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে, যেটা খুচরা বাজারে বিক্রি হচ্ছিল 40 টাকা 50 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা কেজি দরে। তো তবে তারা বলছে যে কাঁচামরিচগুলো আমদানি করছে তারা 220 মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করছে, 200 মার্কিন ডলারে আমদানি করছে। আর এইগুলোকে কিন্তু 500 মার্কিন ডলারে বন্দর কাস্টমস কর্তৃপক্ষ এগুলোকে শুল্কায়ন করছে, যে কারণে তাদের কাঁচামরিচগুলো আমদানিতে যে শুল্ক সরকারের যে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের পরিমাণটা বাড়ছে। তারা বলছে যে প্রতি কেজিতে 34 থেকে 35 টাকা কেজি দরে কেজিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। তো তারা বলছে যে যদি সরকার এই যে আমদানি শুল্ক যেটি রয়েছে সেটিকে যদি কমিয়ে দেয়, অর্থাৎ এছাড়াও আবার অ্যাসেসেবল ভ্যালু যেটাকে শুল্কায়ন করা হচ্ছে, এই শুল্কায়ন মূল্যটাও যদি কমিয়ে দেওয়া যায় তাহলে কাঁচামরিচ আমদানির যে শুল্ক সেটি আমদানিকারকদের কম দিতে হতো এবং এটি কাঁচামরিচের দামের উপরেও একটা প্রভাব পড়তো এবং দামও অনেকখানি কমে আসতো। তো আমদানিকারকরা যেটি বলছে যে কাঁচামরিচের আমদানি যেহেতু শুরু হয়েছে, এটি অব্যাহত রয়েছে এবং এটি আগামীতে আরও যখন আমদানি বাড়বে তখন এই কাঁচামরিচের দাম প্রতি কেজি 100 টাকার নিচে নেমে আসবে, তবে তারা আশা করছে। তো তারা বলছে যে যদি শুল্ক কমানো যায় তাহলে এর দাম আরও কমে আসবে। তো আজকে এখন পর্যন্ত কাঁচামরিচ হিলস্থল বন্দরে প্রবেশ করেনি, তবে যে কোনো মুহূর্তে হয়তো কাঁচামরিচের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে, যেটি এখন এই মুহূর্তে গেটে অবস্থান করছে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ। পাবনায় এবার লিচু বিক্রি করে খুশি বাগানিরা।
ফলন কম হলেও দাম ভালো এবং চলতি মৌসুমে এই অঞ্চল থেকে কয়েকশো কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। পাবনা সদরের দাপুনিয়া, ঈশ্বরদীর সলিমপুর, মানিকনগর, জয়নগর, মীরকামারী সহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়ে লিচু বাগান। বাগানীরা বলছেন, মৌসুমের শুরুতে লিচুর মুকুল ছিল বেশ, আবহাওয়া অনুকূলে না থাকায় ভালো হয়নি ফলন। তবে লিচুর জাত ও মান ভালো হওয়ায় দাম পাওয়া যাচ্ছে চড়া। এবার লিচুই ফলন কম, এবার লিচুই মানে তো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার জন্য ধরেন আচ্ছা লিচু ঝরে গিয়েছিল। যখন মুকুলটা ফোটে তখন বৃষ্টি আসে, বৃষ্টিতে আমার বেশি ক্ষতি হয়েছে। তারপরেও যা দাম আছে ভালো, তাতে আমার পোষাই যাচ্ছে। বর্তমান বাজার প্রেক্ষাপটে আমরা এ বাজারে সন্তুষ্ট আছে, বাজারটা এরকম থাকলে আমরা খুব খুশি। আটি, বোম্বাই, চায়না সহ নানা জাতের লিচুর আবাদ হয় এই অঞ্চলে। দেশের চাহিদার অনেকটাই পূরণ হয় এখান থেকে। লিচু গাছ থেকে পাড়া, আকার অনুযায়ী সাজানো আর বাজারে পৌঁছে দেয়াতে ব্যস্ত বাগানি, পাইকার সহ সংশ্লিষ্টরা। লিচু সিজনের সময়ও আমরা ইনকাম করেও 400-500 টাকা পাই। স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই মিলে আমরা কাজ করি, কাজটা উঠায় নেই। এখান থেকে 10টা 8টা করে ট্রাক লোড দিয়ে বাজারজাত করতাম লিচু, সে তুলনায় এই বছরে অনেক কমে গেছে। 3 থেকে 4 ট্রাক লিচু আমরা এখন পাঠাচ্ছি। লিচুর মানে একটু সরবরাহ খুবই কম। বাগান থেকে বাজার পর্যন্ত লিচুর বেচাকেনার বিষয়ে তদারকি করছে কৃষি বিভাগ। শুরুতে একটু বৃষ্টিপাত হওয়াতে কিছুটা কৃষক ক্ষতির আশঙ্কা করেছিল এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী যে তাপদাহ সেটা কৃষকদেরকে একটু ভোগান্তি করেছে। এখন তারা যে দাম পাচ্ছে তাতে তারা খুশি এবং আমরা আশা করি তারা আর্থিকভাবে লাভবান হবে। চলতি বছর জেলার 4721 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রায় 50 মেট্রিক টন লিচু পাওয়ার আশা কৃষি বিভাগের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।